আসসালামু আলাইকুম টেকবার্স ফ্যামিলি। খুব বেশি দিন হয় নাই যে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি অনার 400 রিলিজ হয়েছে। বাট খুব একটা আগ্রহ পাই নাই। কিন্তু মজার বিষয়টা কি জানেন? অনার কিছুদিন পরেই তার নিজের দেশে অনার 400 কে রিলিজ করেছে একদম কমপ্লিট আপগ্রেড প্যাকেজ। কিন্তু গ্লোবাল 400 এর অবস্থা কিছুটা মিক্স খিচুড়ির মতো। ডোন্ট গেট মি রং। স্ন্যাপড্রাগন 7 জেন 3 এখনো বেশ পাওয়ারফুল একটা প্রসেসর। কিন্তু অনার 100, 200, 300 অ্যান্ড দেন 400 ও এই একই জিনিস দেখতে, দেখতে আমি বিরক্ত। দ্যাটস হোয়াই আমি আসলে এখানে একটা আপগ্রেড চাচ্ছিলাম বিকজ আই থিংক একটা স্মার্টফোনের মূল চালিকা শক্তিই হচ্ছে তার প্রসেসর। So here I am with the Honor 200 Chinese variant. And you gotta get aboard, man. Me bomba! এবং ডিভাইসে আমাকে দিয়েছে এক্সেলটেক, তাই অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আপনারা যদি এই ডিভাইসটা বা এরকম ডিভাইস বা ডিভাইসের অ্যাক্সেসরিজ কিনতে চান তাদের শপটিতে ঘুরে আসবেন। বিস্তারিত দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আসেন দেখি আমার হাতে থাকা অনার 400 চাইনিজ ভেরিয়েন্ট এবং অনার 400 গ্লোবাল ভেরিয়েন্টের মধ্যে কি কি তফাৎটা আছে এবং এই অনার 400 চাইনিজ ভেরিয়েন্ট কেন আমার মতো সুপেরিয়র সেটা একটু খুঁজে দেখার চেষ্টা করি। প্রথম মেজর পার্থক্য হচ্ছে ব্যাটারিতে। আপনারা অনার 400 গ্লোবাল ভেরিয়েন্টে পাবেন 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ইউরোপ রিজিয়নে তো আরো কম 5300 মিলিঅ্যাম্পিয়ার। কিন্তু এই ফোনটাতে পাচ্ছেন 7200 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল বড় একটা ব্যাটারি। দ্বিতীয় মেজর পার্থক্য হলো প্রসেসরে। আমরা এবার এই স্মার্টফোনটাতে পাচ্ছি দি অল নিউ স্ন্যাপড্রাগন 7 জেন 4 এবং এই প্রসেসরটারই ময়নাতদন্ত করবে একটু পরে। সেখানে আপনারা বুঝতে পারবেন যে কেন স্ন্যাপড্রাগন 7 জেন 4 ইজ এ বিগ ডিল। এবং তৃতীয়ত অনার 400 এর চাইনিজ ভেরিয়েন্টে প্রিমিয়াম মেটাল এবং গ্লাস বিল্ড কোয়ালিটি ইউজ করা হয়েছে, যেখানে সম্ভবত অনার 400 গ্লোবাল ভেরিয়েন্টে প্লাস্টিক ফ্রেম এবং পেছনে গ্লাস ইউজ করা হয়েছে। একজন ইউজার হিসেবে অনার 200 থেকে অনার 400 এ লাভ দিয়ে প্রথম যে বিষয়টা আমি খুব বেশি এনজয় করেছি সেটা হচ্ছে ফোনের ডিজাইন এবং ডিসপ্লে। ফ্ল্যাট ডিজাইন টু ফিট দ্য ট্রেন্ড। 7.8 মিলিমিটার স্লিম এই ফোনটা, সাথে রাউন্ডেড কর্নার উইথ সিমেট্রিক্যাল বেজেল অ্যান্ড অল টুগেদার এই জিনিসটা দেখতে অ্যাবসলিউটলি গর্জিয়াস। ফোনটা সাপোর্ট করে ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রোটেকশন আপ টু IP68 অ্যান্ড IP69। যাই বলুক, ফোন টুকটাক ভেজালে খুব বেশি টেনশন করা লাগবে না। ডিসপ্লেটা 6.55 ইঞ্চ হওয়ার কারণে এটা আগের থেকেও আরেকটু বেশি কম্প্যাক্ট এবং হ্যান্ডি ফিল দিচ্ছে। এবং ডিসপ্লে কোয়ালিটি বরাবরের মতোই খুবই চমৎকার। ব্রাইট, এইচডিআর কমপ্লায়েন্ট, আই প্রোটেক্টেড স্ক্রিন, টাচ রেসপন্সও খুব অসাধারণ, আবার আউটডোর ভিজিবিলিটি এক কথায় ভেরি গুড অ্যাজ এ মিড রেঞ্জ ডিভাইস। এবং ডিসপ্লের নিচে আছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটা দুর্দান্ত কাজ করে। তবে ওভারঅল ফোনের হ্যান্ডি ব্যাপারটা কিছুটা কমেছে আগের তুলনায়। এর কারণ হচ্ছে ফোনটা চারদিকে আপনারা ফ্ল্যাট সাইড ডিজাইন দেখতে পাচ্ছেন। তারপর ফোনের ওজনটাও কিন্তু এবার কিছুটা বেড়েছে। এর কারণ হচ্ছে এটার ভেতরে বড় একটা ব্যাটারি এবং ফোনের ওজন হচ্ছে 196 গ্রাম। আবার যেহেতু সাইজও ছোট হয়ে আসছে, সো কিছুটা কম্প্যাক্ট হওয়ার কারণে ওজনটাকে চারদিকে ছড়িয়ে দেওয়ার জায়গা বা তার স্কোপটা কমে এসেছে। দ্যাটস ওয়াই ফোনটাকে আমি বলবো যে অনার ওয়েট ডিস্ট্রিবিউশন মোটামুটি ভালো করেছে, ফলে ইনস্ট্যান্টলি হাতে নিলে ভারী মনে হয় না। কিন্তু একটু লম্বা সময় যাবত ব্যবহার করলে বোঝা যায় যে ফোনটা একটু ভারী এবং এক হাতের জন্য একটু প্যারা হয়ে যায়। ফোনের বাটনগুলো বেশ ট্যাকটাইল এবং সহজে প্রেস করা যায়। এদের পজিশনও একদম ঠিকঠাক আছে। ফোনের উপরে কিন্তু আয়ার ব্লাস্টার দেখতে পাবেন, সাথে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আরেকটা স্পিকার আছে নিচের দিকে, সেখানে টাইপ সি পোর্টও আছে, মাইক্রোফোন এবং ডুয়াল সিম কার্ড ট্রে। বাটনস এন্ড পোর্টসে এই ফোনে সবই আছে, একটা 3.5 মিলিমিটার অডিও জ্যাক পোর্ট ছাড়া। হাজার বছর আগে আমরা ফোনে গর্ত পাইতাম যেটা দিয়ে গান শোনা যেত। দ্বিতীয়ত এনজয় করেছি স্মার্টফোনটার নতুন স্ন্যাপড্রাগন 7 জেন 4 কে। আমি যদি স্ন্যাপড্রাগন 7 জেন 3 এর সাথে কম্পেয়ার করে বলি, এবার 7 জেন 4 এ বেশ ভালো রকমের একটা চেঞ্জ আসছে। প্রথম চেঞ্জটা দেখতে পাবেন কোর লেআউটে। এবার 7 জেন 4 এ 5টা পারফরম্যান্স কোর দেওয়া হয়েছে এবং 3টা পাওয়ার সেভিং কোর। এবং এই কোরগুলো কিন্তু আপগ্রেড হয়েছে আগের তুলনায়। এবার আমরা পাচ্ছি পারফরম্যান্স কোরে কোর্টেক্স A720 এবং পাওয়ার সেভিং কোর আছে A520। এবং এই প্রসেসরটা তৈরি হয়েছে TSMC-র 4 ন্যানোমিটার N4P নোডে। ফলে এই প্রসেসরটা এফিশিয়েন্ট হয়েছে এবং পারফরম্যান্সের স্টেবিলিটিও আশা করি ভালো পাওয়া যাবে। এবং এতে যে জিপিটা দেওয়া হয়েছে এটা হচ্ছে Adreno 722, যেটা স্ন্যাপড্রাগন 7 জেন 3 তে ছিল Adreno 720। তার তুলনায় এটার জিপির পাওয়ার বেশ খানিকটা বেড়ে গিয়েছে। তবে মোস্ট ইম্পর্টেন্টলি প্রসেসরগুলোর বা কোরগুলোর পারফরম্যান্সটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আর তাছাড়া ফোনটা অফার করছে 12 বা 16 জিবি LPDDR5X র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ পাবেন 256 বা 512 জিবি UFS 3 স্টোরেজ। এবার আমরা একটু চলে আসি বেঞ্চমার্কে। আমরা স্ন্যাপড্রাগন 7 জেন 4 এ অ্যান্ড্রয়েড তে স্কোর পেয়েছি সর্বোচ্চ 12 লক্ষ, যেটা খুবই ইমপ্রেসিভ। এবং আপনারা যদি স্ন্যাপড্রাগন 7 জেন 3 এর সাথে কম্পেয়ার করেন স্কোরটা, তাহলে দেখতেই পাচ্ছেন স্ন্যাপড্রাগন 7 জেন 4 ভালো একটা বুস্ট নিয়ে আসছে পারফরম্যান্সে। তারপর আমরা যদি গিগবেঞ্চে যাই, সিঙ্গেল করে দেখতে পাচ্ছি 1328, মাল্টি করে 4067, যেটা খুবই ইমপ্রেসিভ একটা রেজাল্ট অ্যাজ এ আপার মিড টিয়ার প্রসেসর। এরপরে ফোনটা 3D মার্ক ওয়াইল্ড লাইফে স্কোর করেছে 7223, ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে স্কোর করেছে 2012
এবং এখানে কিন্তু স্কোরের মধ্যে একটা সিগনিফিক্যান্স ডিফারেন্স আপনারা লক্ষ্য করতে পারবেন যদি Snapdragon 7 Gen 3 এর সাথে কম্পেয়ার করেন। ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে Honor 200 এর তুলনায় আই মিন Snapdragon 7 Gen 3 এর তুলনায় 7 Gen 4 এ ওই যে পারফরম্যান্স এর একটা অভাব বা ছোট একটু গ্যাপ যেটা আমি সবসময় 7 Gen 3 তে গেমস খেলার সময় ফিল করেছি, সেই গ্যাপসটুকু পূরণ হয়ে গিয়েছে। ফলে এই ফোনটাতে এখন হাই এন্ড গেমস গুলো 60 FPS এ খেলা যাচ্ছে। মিডিয়াম টু হাই গ্রাফিক সেটিংস এ। সো এটা একটা গুড ইন্ডিকেটর যে এই ফোনটাতে এখন আপনারা চাইলে কিন্তু হাই এন্ড গেমস খেলতে পারবেন ভালো একটা কম্পিটিটিভ পারফরম্যান্স এ। আর হ্যাঁ, ফোনটা কিন্তু গেমস খেলে ভালোই গরম হয়। তবে হিট ডিসিপেশন টা মনে হচ্ছে ভালোই কাজ করছে। এটার যে মেটাল বডিটা এদিক থেকে হিটটা বেরিয়ে যায়। ফলে হাতে আপনারা গরম ফিল করবেন ঠিকই। তবে হিটের কারণে পারফরম্যান্সটা ড্রপ নিতে বেশ ভালোই একটা সময় নেয়। আপনারা মোটামুটি ৪০ মিনিট থেকে ১ ঘন্টার একটানা গেমিং সেশনের জন্য ফোনটাকে ক্যাপাবল ধরে নিতে পারেন। আর তাছাড়া এই হার্ডওয়্যারটাকে ব্যাকআপ দিতে এই ফোনে কিন্তু ৭২০০ মিলিঅ্যাম্পিয়ার এর সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে ৮০ ওয়াটের ফাস্ট চার্জ সলিউশন। তো ঘটনা হচ্ছে যে এটার ব্যাটারি কিন্তু অ্যাকচুয়ালি ৭২০০ না। এটার রেটেড ক্যাপাসিটি হচ্ছে ৭০২০ মিলিঅ্যাম্পিয়ার। হোয়াটএভার ইউ সে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ঘরে আমরা আছি এবং ৮০ ওয়াট চার্জার থাকার কারণে ফোনটা খুব কুইক ফাস্ট চার্জ হয়ে যায়। এবং ব্যাটারি ব্যাকআপও আমি জাস্ট মাইন্ড ব্লোয়িং পাইছি। যেটা হিসাব করে দেখলাম যে কারেক্স এবং ওয়ার থান্ডার এই গেমস গুলো মোটে প্রায় ৭ ঘন্টা গেমস খেলছি। তারপরে গিয়ে ফোনটা শেষ হইছে। মানে ওই চার্জটা একবারে তলানিতে আসছে। সো ৭ ঘন্টা গেমিং তাও আবার হাই গ্রাফিক সেটিংস এ 60 এফপিএস মোডে I think this is too much. সো আপনারা যখন ফোনটারে নরমাল ইউজ করবেন দেখা গেছে যে ফোনটা ইজিলি আপনারা ২ দিন ব্যাকআপ দিয়ে দিতেছে। অনেকেই Honor এর এই সিরিজের ফোনগুলোকে কেনে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে। তার উপর এবার Honor 400 আসছে ২০০ মেগাপিক্সেলের বিশাল একটা সেন্সর নিয়ে। যেখানে আমরা Honor 200 এ পেয়েছিলাম ৫০ মেগাপিক্সেল সেন্সর। তবে একটা সেন্সর মিস গেছে। অপটিক্যাল জুম। যেটা আমরা আগে Honor 200 এ 2.5x পাইছিলাম, এবার নাই জিনিসটা। এই জিনিসটা তারা কোপ আপ করতে চাইতেছে যেটা আমার কাছে মনে হয় যে এই এত বড় রেজোলিউশনের লেন্সটা দিয়া। বিকজ এই ২০০ মেগাপিক্সেল সেন্সরটা কিন্তু 16 in 1 পিক্সেল বাইন্ডিং করে। সো এটা আপনাকে থিওরিটিক্যালি ২০০ মেগাপিক্সেল ৫০ মেগাপিক্সেল এবং ১২ মেগাপিক্সেল ছবি দিতে পারবে। এবং যেহেতু সেন্সরটাতে লসলেস জুম সাপোর্ট আছে সো 1x এবং 2x হবে আপনার জন্য একদম ক্লিয়ার একটা বেস্ট রেজাল্ট। দেন 2x এর পরে 4x এ হবে যে একটা ডিজিটাল জুম বাট স্টিল গুড এনাফ ডিটেইলস থাকবে বা ইউজেবল ডিটেইলস থাকবে। সেভাবেই ক্যামেরাটাকে আসলে অপটিমাইজ করা হয়েছে যা বুঝলাম। এই ক্যামেরার সাথে আমার এক্সপেরিয়েন্সটা ছিল আ হিট অর মিস, আমি খারাপ বলব না। বাট এই ক্যামেরাটা ডে লাইটে অবশ্যই ইমপ্রেসিভ রেজাল্ট দিয়েছে। বিশেষ করে হোয়াইট ব্যালেন্সটা বেশিরভাগ সময় আমি খুব অ্যাকুরেট পাচ্ছিলাম এবং কালার গুলো খুব সুন্দর পপ করতেছে। তবে ডিটেইলস এর পরিমাণটা কিন্তু ডে লাইটে ছবিতে আমি দেখতে পাচ্ছিলাম কম। সো বুঝতেই পারতেছিলাম যে লো লাইটে আশানুরূপ পাবো না। তো লো লাইট যেতে দেখতে পাইলাম যে ক্যামেরাটা আসলে কিছুটা স্ট্রাগল করতেছে। এটা কাইন্ড অফ ইনডোর এরিয়াতেই যদি লাইটের পরিমাণ একটু কম ফিল করে তাইলে দেখা গেছে যে লং শাটারে ছবি তোলা শুরু করে দেয়। এবং এটা ক্ষেত্র বিশেষে একটু ইরিটেটিং ছিল বিকজ এই ক্যামেরার শাটার স্পিডটা নমিনাল না আমার মতে। মানে একটু ডিলে করে ছবি তোলার সময় এবং রাত হইলে তো আরেকটু বেশি সময় নেয়। আর ছবি তোলার পর ছবিটারে আবার প্রসেস করতে গিয়ে এটা আরো অনেকটা সময় নিয়ে নেয়। সো ওভারঅল ছবি তোলার এক্সপেরিয়েন্স আমি আসলে খুব একটা স্মুথ বলব না। বাট যদি আপনারা একটু ধৈর্য ধারণ করতে পারেন তাহলে এই ক্যামেরা থেকে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। তবে আমি এই কথাটা বলতেছি শুধুমাত্র মেইন ক্যামেরার ক্ষেত্রে। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় আমি আসলে একটা আপগ্রেড আশা করতেছিলাম বাট দেখতেছি যে এখানে আসলে কোয়ালিটি তেমন কোনো ইমপ্রুভমেন্ট আসে নাই। সো এখানে ডেলাইট ছাড়া খুব একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন না। আই মিন মিডিয়াম লাইটিং বা লো লাইট সিচুয়েশন এ। তবে এই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় কিন্তু অটো ফোকাস দেওয়া হইছে। ফলে এটা দিয়ে আপনারা কিন্তু ম্যাক্রো ছবি তুলতে পারবেন এবং ম্যাক্রোর রেজাল্ট আমি বলব যে আসলে ভালো সেন্সর হওয়ার কারণে ভালো কালার এবং ডিটেইলস পাওয়া যাইতেছে। তবে আসলে এই লেন্সটা যতটুকু কাছে নিয়ে আমাকে ম্যাক্রোটা তুলতে দিছে, ইট ইস নট এনাফ ফর মি। হোয়াটএভার। তো এই ফোনে অপটিক্যাল জুমের ঘাটতি পূরণ করার চেষ্টা করতেছে Honor বিরাট রেজোলিউশনের ক্যামেরা সেন্সরটা দিয়ে। সো এই ক্ষেত্রে আমি ফোনটাতে কিছু জুম ছবি তুলেছি। যদিও 30x পর্যন্ত আপনারা যেতে পারবেন এবং সেখানে এআই রিলেটেড কিছু টাচ আপ আছে যেটা আসলে ওই আপনার জুম করা ছবিটাকে আরেকটু ইউজেবল করার ট্রাই করবে। বাট আমার কাছে 4x পর্যন্তই আসলে ভাল লাগছে। এরপর আর যাই নাই। ওইদিকে আসলে খুব একটা সুবিধাজনক রেজাল্ট পাওয়া যায় না এআই কাজ করার পরে। সো আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে এই বিষয়টা আপনারা ঠিক কিভাবে দেখতেছেন যে অপটিক্যাল লেন্সের বদলে ডিজিটাল জুম। আর হ্যাঁ, এই ফোনের পোর্ট্রেট ছবি তুলে আমি বেশ একটা ভালো এক্সপেরিয়েন্স পেয়েছি। Honor আমাকে এখানে মোটেও নিরাশ করে নাই। আসলে ওভারঅল তাদের যে ক্যামেরার সফটওয়্যার অপ্টিমাইজেশনটা এটা আমাকে নিরাশ করে নাই। ভালোই করছে। তবে একটু সময় লাগতেছে বেশি এবার। মেইনলি আসলে এত বড় রেজোলিউশনের কারণেই। সো এটার যদি আরো পাওয়ারফুল প্রসেসর হইতো তাহলে হয়তোবা এই জিনিসটা আরেকটু ফাস্ট হইতো। হোয়াটএভার। এটা পোর্ট্রেট ছবিতে আসলে অবজেক্টের যে সেপারেশনটা বিশেষ করে মাথা চুলের দিকে, দাড়ি, মোছ এইগুলোর দিকে এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে যেটা আমি দেখে আসলে অবাক হইছি।
আর হ্যাঁ, এই ফোনে কিন্তু আপনারা 4K 30 এফপিএস পর্যন্ত রেকর্ড করতে পারবেন। ভিডিও সবগুলো লেন্সে সামনে পেছনে এবং মেইন ক্যামেরার OIS এর পারফরম্যান্সটা ভালোই ছিল। তবে ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি আমি বলব মোটামুটি লেভেলের। আই মিন এটা খারাপও বলা যায় না আবার আহামরি ভালো কিছুও না। তবে ফ্রন্ট ক্যামেরা 4K তে রেকর্ড করা যায় এটা আপনাদের অনেকের কাজে আসতে পারে। আচ্ছা, এরপর আমরা চলে আসি একটু সফটওয়্যারে। এই ফোনটা রান করছে ম্যাজিকওএস 9 এ যেটা Android 15 বেসড। তো ওভারঅল সফটওয়্যারটাকে যদি একটু সামারি করে আপনাদেরকে সংক্ষেপে বলি তাহলে বলতে হয় যে ফার্স্ট অফ অল এই সফটওয়্যারটা স্মুথ, ব্যাপক স্মুথ। অ্যানিমেশনস গুলা চমৎকার এবং ওভারঅল ইউআই টাও বেশ এলিগেন্ট এবং ইউআই এর যে হাবভাব এটা একটু ডিফারেন্ট বর্তমানে অন্যান্য স্মার্টফোনগুলোর তুলনায়। আপনারা যদি অ্যাপ ড্রয়ারটা দেখেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এবং এই ইউআই টাও আসলে ইজি টু ইউজ। তবে এটা বেশ রুথলেস। যখন আমরা কথা বলবো আমাদের ব্যক্তিগত যে সকল অ্যাপস আমরা ইউজ করি যেমন ধরেন Google রিলেটেড সার্ভিস গুলো বা ওইগুলো সফটওয়্যার যেমন Gmail, আ Google Chrome বা YouTube এগুলোর নোটিফিকেশন আসতে চায় না। সোশ্যাল মিডিয়াতে যখন যাবেন Facebook বা Messenger এগুলোর নোটিফিকেশন ঠিকমতো আসতে চায় না বা আসলেও দেরি করে। আর তাছাড়া এমনিতেও ইউআইটা বেশ স্ট্রিক্ট ব্যাটারি অপটিমাইজেশন এর ক্ষেত্রে। এটা এমন কাজ করে যে আপনারা যখন ফোনটারে আইডল ফালা রাখবেন তখন সে ওয়াইফাই সুদ্ধা বন্ধ করে দেয়। যাতে মানে ফোনের ব্যাটারি সেফ থাকে। এটা চাইলে আপনারা সেটিংস থেকে ডিসেবল করে নিতে পারবেন। বাট বুঝতেই পারতেছেন যে এটা ব্যাটারি সেভ করার জন্য কত মানে জোরপূর্বক অনেক কিছু করতে চাইতেছে। যাই হোক আমি ফোনটাতে এমএফএস মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেই অ্যাপস গুলো রয়েছে যেমন বিকাশ নগদ মানে আমি এটাতে রকেট ইউজ করছি দেখতেছি ফাইন। Google ম্যাপ ইউজ করে দেখছি জিপিএসটা পারফেক্টলি কাজ করতেছে। তারপর Google Play আছে এটাতে আপনারা চাইলে সেটিংস থেকে গিয়ে এনেবল করে নিয়ে Google Play Store চালাতে পারবেন। সিম কলের পারফরম্যান্সটা আমি ভালোই পেয়েছি। Google কনট্যাক্ট ও সিঙ্ক হইছে অ্যান্ড এভরিথিং ওয়ার্কস জাস্ট ফাইন এক্সেপ্ট দ্য নোটিফিকেশন ইস্যু। তো সবশেষে আমি দেখতেছি যে এই ফোনটাতে একটা ওয়্যারলেস চার্জিং বাদে প্রায় সবই দিয়ে দিছে। তো ওইটা দিলে কি ক্ষতি হইতো? এইরকম একটা ফোনে ওয়্যারলেস চার্জিং থাকলে তো মানে একটা ইজি একটা অ্যাক্সেস পাইতাম। বিকজ এই ধরনের ফোন আই বিলিভ যারা কেনে, এই ধরনের বাজেট বায়ার যারা, তারা অনেকদিন ইউজ করার জন্য ফোনটা কিনে এবং এই ধরনের ফোনগুলো আসলে অনেকদিন ইউজ করার জন্য পারফেক্ট। সো ওয়্যারলেস চার্জিং দিলে আসলে মন্দ হইতো না। যাই হোক আপনারা যারা নতুন করে Honor এ আসতে চাইতেছেন তারা কিন্তু Honor 400 কে চয়েস লিস্টে রেখে দেখতে পারেন। আর আমাকে জানাবেন আপনারা কারা এই স্মার্টফোনটার সাথে Honor 200 এর একটা ক্যামেরা কম্পারিজন দেখতে চান। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভাল লাগলে হিট দ্য লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।